বিজ্ঞান সাধারণ ও অসাধারণ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান বিষয়ক কুইজ অনুষ্ঠান। গত অনুষ্ঠানে যারা অপেক্ষাকৃত ভালো করেছিল তাদেরকে অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সাথে আমাদের সঙ্গে যোগ দিয়েছে কিছু নতুন প্রতিযোগী। সবার সাথে পরিচিত হয়ে যাক। আমি নাজিফা সরোয়ার। আমি মুয়াজ বিন মাহবুব। আমি আনিকা আছার। আমি রাহাত মাহমুদ। আমি আহসান মাহিম। আমি শেখ মুশফিকুর রহমান। আমি মানহা কবির। আমি রাফিউল তাহসিন ইসলাম। আমি প্রচেতা মজুমদার। আমি সিনান সাইফি। আমাদের অনুষ্ঠানের 4টি পর্ব। প্রথম পর্বটি হলো সাধারণ বিজ্ঞান সবখানে। বিজ্ঞান সবখানে তার অর্থ যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেরকম সেরকম গবেষণায় বা মহাকাশ গবেষণায় যে কোনো জায়গা থেকে বিজ্ঞানের প্রশ্ন। আমাদের 5টা প্রশ্ন থাকবে এই পর্বে, প্রত্যেক প্রশ্নে 5 নম্বর করে। প্রথম প্রশ্নটি, আমরা নিজেরা নিজেদেরকে কাতুকুতু কেন দিতে পারি না? এটার কারণ কি? মজ কাতুকুতুভাবে টিকেলিং এই ইফেক্টটা অ্যাক্টিভেট হয় যখন সাডেনলি কেউ সেন্সিটিভ স্পটে টাচ করে। কিন্তু যখন আমরা নিজেদের কাতুকুতু দিচ্ছি, আমাদের ব্রেন অলরেডি অ্যাওয়ার থাকে যে আমাদের মোটর নিউরনটা আঙ্গুলটাকে সে জায়গায় টাচ করাবে। সো আমরা তখন কাতুকুতু ফিলটা করি না। বেসিক্যালি কাতুকুতু মূলত একটা ডিফেন্স মেকানিজম, যে তোমার সেন্সিটিভ পার্টে কেউ টাচ করতেছে, এটা ব্রেন একটা সংকেত দেয়। উত্তর একেবারেই সঠিক, তার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড সহ। এটা একটা ডিফেন্স মেকানিজম যে অতীতে বিবর্তনের সময় স্পর্শ করলে এটা এক ধরনের ভয়ের ব্যাপার হতে পারত। কাজেই এই যে হাসিটা দেয় এটা একটা রিয়াকশন। কিন্তু যেরকম মহেশ বলেছে যে আমরা নিজেরা যখন দিচ্ছি তখন ব্রেইনে খবর আগেই চলে যায়, কাজেই সেই সারপ্রাইজটা থাকে না। সারপ্রাইজ না থাকার কারণে ওটা হয় না। মহেশ 5 নম্বর পাবে এটার জন্যে। আমাদের পরবর্তী প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের অনেকগুলো লক্ষণ আছে, কিন্তু আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের ভোগাচ্ছে এবং সামনে আরও বেশি ভোগাবে, সেটা হলো সমুদ্রপৃষ্ঠের উপরে উঠে যাওয়া। এটা কেন হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উপরে উঠে যাওয়া? সেটা সমুদ্রপৃষ্ঠের উপরে উঠে যাচ্ছে হচ্ছে আমাদের যে পোলার রিজিয়নে যে বরফ আছে, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সে বরফটা গলে যাচ্ছে, বরফ গলা পানি যোগ হচ্ছে। এটা হচ্ছে একটা কারণ যে সমুদ্রপৃষ্ঠের পানি উপরে উঠে যাচ্ছে। আরেকটা কারণ হচ্ছে যে যেহেতু টেম্পারেচার বেড়ে যাচ্ছে সেহেতু পানিটা এক্সপান্ড হচ্ছে এবং সেই কারণে অনেক জায়গায় হচ্ছে সমুদ্রপৃষ্ঠে আরেকটু উপরে উঠে যাচ্ছে। উত্তর সঠিক। সবগুলো কারণেই সিনান বলেছে। আসলে এই বরফ গলা ব্যাপারটা অনেক দিকে ঘটছে। যে হিমশৈলগুলো যে আছে, যেগুলো পাথরের মতো ভাসছে, সেগুলো গলে যাচ্ছে। আবার হিমবাহগুলো যেগুলো আসলে বরফের নদী, তারা পিছিয়ে যাচ্ছে, তাদের গতি কমে যাচ্ছে। এমনি তারা খুব স্লো, কিন্তু তাদের গতি কমে যাচ্ছে, তারা পিছিয়ে যাচ্ছে হিমবাহগুলো। উত্তর মেরুর চারিদিকে যে বরফ সবসময় থাকে, এটার একটা অন্য এফেক্ট আছে যে বরফ যতদিন আছে ততটা সূর্যকে আয়নার মতো রিফ্লেক্ট করে, এটা কমে যাচ্ছে। কিন্তু বরফ কমে গেলে ওই কাজটাও কমে যাচ্ছে, ফলে ক্রমাগত উস্কে দিচ্ছে এটা। কাজেই বেশি বরফ গলা আরও বেশি বরফ গলাচ্ছে। আর আমাদের ক্ষতি হচ্ছে যে আমাদের পানি উপরে উঠে যাওয়া মানে বাংলাদেশের এক অংশ চলে যাওয়া, ডুবে যাওয়া, তারপর ভেতরে নোনা ঢোকা, কৃষি জমি কমে যাওয়া, সব দিক থেকে আমাদের ভয়ের ব্যাপার। 5 নম্বর সিনানের জন্যে। পরের প্রশ্ন, সুপার কন্ডাক্টিভিটির যে গবেষণা চলমান আছে, সেখানে চেষ্টা করা হয়, সুপার কন্ডাক্টিভিটি জিনিসটা অতি শীতল জিনিসের মধ্যে দেখা দেয়, কিন্তু চেষ্টা করা হচ্ছে যে এটা আরও একটু উপরের টেম্পারেচার। লক্ষ্য হচ্ছে যে একবার রুম টেম্পারেচারে করতে পারলে সবচেয়ে ভালো, সেটা হয়নি। তো উপরের টেম্পারেচারে সুপার কন্ডাক্টিভ করে লাভটা কী? মজ উপর টেম্পারেচারে সুপার কন্ডাক্টিভ করার লাভটা হচ্ছে যখন ওটাকে কুল ডাউন করতে যে পরিমাণ এনার্জি খরচ হয়, সুপার কন্ডাক্টিভিটি খরচটা অনেক বেশি বেড়ে যায়। তো যদি আমরা রুম টেম্পারেচার আনতে পারি, খরচটা কম হবে এবং আমাদের কন্ডাক্টিভ পাওয়ারটা বৃদ্ধি পাবে। কাজটা কি? যখন সুপার কন্ডাক্টর ইউজ করা হয়, সেটা কন্ডাক্টিভিটি অতি উচ্চমাত্রায় কন্ডাক্টিভ হয়, যে গোল্ড থেকেও বেশি উচ্চমাত্রায়। অ্যাপ্লিকেশনগুলো কি? অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক ইন্টারফেয়ারেন্স, এগুলো কম হবে। ইন্টারফেয়ারেন্স হওয়ার জন্য আপনার এমন যখন এখানে ব্রডকাস্টটা করা হচ্ছে, ব্রডকাস্টটা আরও বেশি ক্লিয়ার হবে এবং আরও কম। একদম টেকনোলজির দিক থেকে আমি একটু জানতে চাই। মস্টিক বলছে না যে অ্যাপ্লিকেশনগুলো কী, যে কারণে আমাদের হায়ার টেম্পারেচারে আমরা যেতে চাই। অ্যাপ্লিকেশনগুলো কী মনে হচ্ছে কেউ বলবে না। মজ যদি বলতে চাও বলো। এটা মূলত হায়ার টেম্পারেচার নিতে নেওয়া হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার বাস্তবায়ন করার জন্য।
এটা একটা কাজ কোয়ান্টাম কম্পিউটার বাস। তার চেয়ে যেটা আরও সাধারণ মানুষের জন্য কাজে আসবে ম্যাগল্যাব, যে ট্রেন চলবে এমনভাবে ট্রেন চলবে ম্যাগনেটিক ইয়ে দিয়ে। আর সুপার কন্ডাক্টিভিটির একটা ইয়ে হলো যে এটা বিকর্ষণ করে, পুরো ট্রেনটা কিন্তু রেলের থেকে উপরে উঠে যাবে, ঘর্ষণ হবে না। ম্যাগলেব একটা বড় স্বপ্ন আমাদের, যে ট্রেনগুলো হাওয়ার উপর দিয়ে ট্রেন চলে যাবে, এটা বড়। তারপর যে ট্রান্সমিশনে লস হবে না, যে এক মহাদেশ থেকে এক মহাদেশে করব উইদাউট লস, বিদ্যুৎ চলে যাবে। বড় বড় অ্যাপ্লিকেশন আছে এটার। তো আমরা মহাজকে 5 নম্বরেই দেব তার মূল উত্তরটার জন্য। পরবর্তী প্রশ্ন, একটা জিনিস, যারা জন্ম থেকে বধির তারা হাসির সময় যখন হাসি পায় শব্দ করে হাসতে পারে, কিন্তু যখন কান্না পায়, খুব দুঃখ, বিশেষ করে ছোটোবেলায় পরে প্রশিক্ষণের মাধ্যমে সেটা ইয়ে হয়, তারা কিন্তু শব্দ করে কাঁদতে পারে না। এটার কারণ কি? হাসতে পারে, কাঁদতে পারে না। প্রচেতা। স্যার, এটা হাসিটা আমাদের রিফ্লেক্সে কন্ট্রোলের মধ্যে থাকে না, কিন্তু কান্নার সময় শব্দ করে কাঁদাটা আমাদের রিফ্লেক্সে কন্ট্রোলে থাকে, সেই কারণে। এই রিফ্লেক্সের কন্ট্রোল কথাটা বুঝলাম না স্যার, বলতে যে প্রতিবর্ত ক্রিয়া, যে আমাদের এটা ইনস্টিংক্টের মধ্য দিয়ে, মানে এটা আমরা কন্ট্রোল করতে পারি না, আমাদের হাসিটা চলে আসে শব্দটা, কিন্তু কান্না করার সময় অনেক সময় সেই কান্না করতে যে শব্দটা, সেই শব্দটাকে আমরা নিজের ইচ্ছা না চাইলে আমরা বের করতে পারি না। এই কারণে ওরা, আমার মনে হয় প্রচেতা জিনিসটা বুঝেছে, কিন্তু তার এক্সপ্রেশনটা ঠিক হচ্ছে না। তো আমি প্রচেতাকে অবশ্যই নম্বর দেবো, কিন্তু তার আগে দেখতে চাই যে আরও পরিষ্কার করে কথাটা বলতে পারে কিনা কেউ যদি পারো। ইন দ্যাট কেস আমি প্রচেতাকেই এটা নম্বর দেবো। এটা ইনস্টিংক্টের কথা সে বলেছে। ইনস্টিংক্ট কথাটা, যে প্রবৃত্তির কথাটা আসে কখন, যখন এটা আমরা ইয়ে করি, বিবর্তনের ফলে যেটা আসে, সেটা প্রচেতা বলেছে যে বিবর্তনের ফলে, হাসিটা বিবর্তনের ফলে সহজাত আমাদের মানুষের। এটা হয়েছে কি, ওই অন্যান্য প্রাণীরা, বানর বিশেষ করে, এরা কিন্তু বাচ্চারা খেলে করে, তো তখন এমন খেলাটা অনেক সময় যুদ্ধের মতো খেলে, কুস্তি করে, মারামারি করে, শিকারের মতো করে, এগুলো তার ট্রেনিংয়ের মতো। ছোট ছোট বাচ্চারা, বানরের বাচ্চারা, এবং তো এটা যে আসলে যুদ্ধ না, এটা বোঝাবার জন্য তারা কিন্তু হাসে, যুদ্ধ করে আবার হাসে, তো বোঝায় যে না এটা আসল যুদ্ধ না, এটা নইলে আবার ভুল বুঝলে বিপদ হয়ে যাবে। তো এর থেকে হাসিটা বিবর্তিত হয়েছে, আমরাও কিন্তু খুশি, খেলাধুলা, এর মধ্যে কিন্তু আমরা হাসি। কিন্তু কান্নার ব্যাপারটা এভাবে বিবর্তিত হয়নি। কিছু হয়েছে, সেটা একটা বিশেষ ধরনের কান্না, যেমন জন্মের সময় যেটা অ্যাটেনশন ড্র করার জন্য যে কান্না, যে বাচ্চা হওয়ার সময় কান্নায়, অথবা ছোট বাচ্চা দুধ খাওয়ার জন্য কাঁদে, এটা কিন্তু অ্যাটেনশন ড্র। কিন্তু একটা দুঃখের থেকে কাঁদা, ভাবনার থেকে কাঁদা, এটা কিন্তু আমরা বিবর্তিত হয়নি। কাজেই তারপরও আমরা কাঁদি কেন? অন্যের কাছ থেকে শুনে, এটা শিখি। জন্মবধির কিন্তু এটা শুনতে পায় না, কাজে তাকে প্রশিক্ষণ দিয়ে কান্না শেখাতে হয়। প্রচেতাকে এটার জন্য 5 নম্বরই দেব। আমরা আসলে পরের পর্বতে চলে যাচ্ছি, যেটা ইতিহাসের পর্ব। ইতিহাসের বাঁকে আমরা অতীতের দিকে কোনো একটা ঘটনা, কোনো একটা আবিষ্কার, কি প্রাসঙ্গিকতার মাধ্যমে এটা এসছে, সেটা আমরা দেখব। এখানেও 5টা প্রশ্ন, প্রত্যেক প্রশ্নে 5 নম্বর করে। প্রথম প্রশ্নটি হচ্ছে, ইমপ্রেশনিস্ট আর্টিস্ট, যা এক সময় 19বিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে, 1900 সালের প্রথম দিকে, বিশেষ করে ফ্রান্স কেন্দ্রিক, তারা খুবই নাম করেছিলেন। এটা হলো একটা আবছা আবছা আঁকা, ইমপ্রেশনটা আঁকা। তো তাদের মধ্যে একজন ছিলেন ক্লদ মনে। উনি কিন্তু লন্ডনে 19বিংশের একেবারে শেষের দিকে, বিংশ শতাব্দীর প্রথম দিকে উনি লন্ডনে অনেকদিন ছিলেন, এবং ওই টেমস নদীর তীরে খোলা জায়গায় বসে ওই জায়গার ইমপ্রেশনিস্ট ছবিগুলো এঁকেছেন। এখন আমরা আজকাল যুগে এসে আমরা দেখছি যে সেটা লন্ডনের সেই সময়কার পরিবেশ দূষণ, বিশেষ করে স্মগ যাকে বলে, ধোঁয়াশা, তার একটা পরিচয় ওখানে পাচ্ছি। এটা কিভাবে পাচ্ছি আমরা? মনের ছবি, উনি টেমস নদীর তীরে খোলা জায়গায় বসে ছবিগুলো এঁকেছিলেন। আনিকা। তখন হলো আর কি, লাইক
বিপ্লব হচ্ছিল একটা, যে কলকারখানার যে বিপ্লব ওখানে হয়েছিল, যখন কলকারখানা বানানো তখন তো ধোঁয়া আর কি দেখা যায়, তো নদীর তীরে তো কলকারখানা হয়, তো সেই নদীর তীরে যে ধোঁয়াটা ছিল সেটাই উনি ওনার ইমপ্রেশনে নিয়ে উনি ওভাবে করে এঁকেছিলেন, তাই বলে ওনার দেখা গিয়েছে যে ওনার ছবির মধ্যেও সেটা ফুটে উঠেছে। আমার মনে হয় আনিকা আরও ভালো বলতে পারতো, কিন্তু অনেকখানি বলেছে। সে সময় লন্ডন কলকারখানার ধোঁয়া, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন কয়লার ছিল, এবং সেটা ওনার ছবিতে উনি কলকারখানা যে আঁকতে চেয়েছে, উনি টাইমস নদীর বিউটিটা আঁকতে চেয়েছেন, কিন্তু ওটা অনিবার্যভাবে এসে গেছে এই ধোঁয়াশার ছবিটা, এবং দেখা গেছে পরের দিকেরগুলো আরও বেশি। তাতে একটা কালক্রমিক যে দূষণটাও বোঝা যাচ্ছে। আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে উনি যে পিগমেন্ট ব্যবহার করেছেন, যে রঙটা, হলুদ রঙের যে পিগমেন্টটা, সেটা আবার ইয়ের সাথে মিলে, এই আকাশের যে দূষণ পদার্থ তার সাথে মিলে চেঞ্জ হয়ে যায়। এখন সেইটা উনি যদি ঘরে বসে করতেন এতটা হতো না, উনি ওপেন এয়ারে করাতে দূষণটা ওনার ছবির মধ্যে ঢুকে গেছে, রীতিমতো একদম ঢুকে গেছে। আমরা আনিকাকে এটা 5 নম্বরই দেবো এটার জন্য। পরের প্রশ্নটা ইতিহাসে। আমরা একসময় 90-80 দশক থেকে শুরু হয়ে 90 দশকে HIV/AIDS সারা দুনিয়ায় একটা মারাত্মকভাবে এসেছিল। তখন এটা মানে ডেথ সেন্টেন্সের মতো, কারো এইডস হয়েছে এটা, এবং বিশেষ করে 90 দশকে অসংখ্য মানুষ মারা গেছে, বিশেষ করে আফ্রিকায় এবং ইউরোপেও নানান জায়গায় মারা গেছে। কিন্তু তারপরে 90 দশক শেষ হয়ে যাওয়ার পরে এইডসের মৃত্যু কিন্তু অনেক কমে গেছে। এইডস হচ্ছে মানুষের, কিন্তু মৃত্যু কমে গেছে। এটা ডেথ সেন্টেন্স মনে করা হয় না, কারণ এতে লঞ্জিভিটি অনেক বেড়ে গেছে। এটা মানে এই নয় যে আমি রক্ষা পেয়ে গেছি, কিন্তু লঞ্জিভিটি এখন অনেক লম্বা হয়ে গেছে। এটা কি কারণে হয়েছে? মজ এটা মূলত হচ্ছে মেডিকেল সেক্টরে অ্যাডভান্সমেন্টের কারণে। এখন আমাদের মেডিসিন, ভ্যাকসিন তো এখন HIV বের হয় না, কিন্তু এখনও মেডিসিন, মূলত মেডিসিনের কারণে মানুষের লঞ্জিভিটি বের হয়েছে। কি ধরনের মেডিসিন এটা? এটা মূলত হচ্ছে ভাইরাস সাপ্রেসেন্ট মেডিসিন, অ্যান্টিভাইরাল মেডিসিন। এছাড়াও একটা হচ্ছে এত বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়েছে যে মানুষ এখন HIV নিয়ে অনেক বেশি অ্যাওয়ার, সো ছড়াচ্ছেও কম। সেটা একটা, কিন্তু হয়ে গেলেও বাঁচতেছে, জি বাঁচতেছে। ওইভাবে একটা স্কার্জ হিসেবে এটা আর নাই। তো এটা আসলে একটা মেডিসিন না, এটা এক মুঠা মেডিসিন। যাদের খেতে হয়, যাদের হয়েছে এইডস, তাদেরকে কিন্তু প্রতিদিন প্র্যাকটিক্যালি এক মোটা মোটা মেডিসিন খেতে হয়। অ্যান্টিভাইরালের একটা কনককশন বলে এটাকে, মিশ্রণ। এই জন্য অনেক খরচ আছে এটাতে, যে কারণে ওয়ার্ল্ড ইয়েতে এটাকে অনেকটা মুক্ত করে দিয়েছে, যে কেউ এগুলো তৈরি করতে পারে ট্যাক্সেশন ইত্যাদির সমস্যা ছাড়া। কাজেই এই একটা জিনিস HIV/AIDS-কে একটা বিভীষিকার থেকে কিছুটা রক্ষা করেছে। আমি এটাতেও মজকে 5 নম্বরেই দেব, অ্যান্টিভাইরাল মেডিসিনের ব্যাপারটা বলার জন্যে। আমরা পরের প্রশ্নে চলে যাই। 1912-র দিকে প্রথম কসমিক রে আবিষ্কার হয়েছিল। কসমিক রে আমেরিকায়। এটা কিভাবে হয়েছিল? কিভাবে হয়েছিল রাফলি বলতে পারলে হবে, কি পদ্ধতিতে হয়েছিল, এটাকে কসমিক রে কেন বলা হলো? কেউ মনে হয় উত্তর দিতে চাচ্ছে না। এটা বেলুনে করে একটা গবেষণার থেকে এটা হয়েছিল। বেলুনে গিয়েছিলেন আমেরিকান ভিক্টর হ্যাস, উনি প্রধান বিজ্ঞানী ছিলেন, এবং তার 2 জন সহকর্মীকে নিয়ে উনি বেলুনে অনেক উপরে, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে ছিলেন। ওনার উদ্দেশ্যটা ছিল যে বায়ুমণ্ডলের বাতাসটা কিভাবে আস্তে আস্তে ফিকা হয়ে আসছে, এবং তার ফলে সূর্যের রশ্মি দিয়ে যে আয়োনাইজেশন হয় সেটা দেখার জন্য। এটার জন্য উনি যেটা ব্যবহার করেছিলেন খুব সিম্পল যন্ত্র, ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ সবাই জানে যে বিদ্যুতের চার্জ মাপে 2টা থাকে, ওটা সেপারেট হয়ে যায়, 2টা পাত থাকে। বেশি চার্জ হলে বেশি সেপারেট হয়, অল্প চার্জ হলে অল্প সেপারেট হয়। ওটা নিয়ে উনি উঠেছেন ইলেকট্রোস্কোপে। উনি দেখেছেন যে সত্যিই যত উপরে ওঠে তত আয়োনাইজেশন কমে যায়, চার্জও কমে যাচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু আরও বেশ খানিকটা উপরে উঠে 4000 ফুটের উপরে উঠে দেখলেন যে সেটা অন্য ব্যাপার, ওটা বাড়তে আরম্ভ করে, প্রচুর বাড়তে থাকে, এবং এটা রাতের বেলাও হয়। তার মানে এটার জন্য সূর্য দায়ী না, রাতের বেলাও হচ্ছে, এবং এর মধ্যে একবার সূর্য গ্রহণ হলো তখনও এটা থাকছে। তখন বোঝা গেল যে এটা সূর্যের ব্যাপার না, এটা মহাকাশ থেকে, স্পেস থেকে আসছে চার্জড পার্টিকলস,
এবং তাদের চার্জ এটা কসমিক, সেই জন্য এটার নামই কসমিক। আমরা কাউকে নম্বর দিতে পারলাম না এটার জন্যে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ফাউন্টেন পেনের একটা ইতিহাস আছে, কারণ শুরুতে কালি আর কলম সবসময় আলাদা ছিল। এটা শত বছর, হাজার বছর ধরে কালি আর কলম, কলমকে কালির কাছে নিতে হতো, তারপরে লিখত। কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল ফাউন্টেন পেনে। ফাউন্টেন পেন আজকে হয়তো ওভাবে নাই, কিন্তু সত্যিকারের পেন বলতে এখনও ফাউন্টেন পেনই। কারণ আমরা বল পেন ইউজ করি, কিন্তু সেটা লেখার মুন্সিয়ানাটা সেভাবে আসে না। এই ফাউন্টেন পেনটা শুরু হলো কীভাবে? কোম্পানি এটা কোম্পানির নাম ছিল হুইটম্যান, মোস্ট প্রবলি হুইটম্যান। একটা না অনেক, অনেক সবাই আছে। সবাই ছাত্ররা, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা ওই কোম্পানির একটা পেন রাখতে পারলে খুবই গর্ব করে বলতো। সেই কোম্পানিগুলোকে, আমাদের দেশেও কোম্পানিগুলোর নাম কি ছিল ফাউন্টেন পেন? হুইটম্যান। হ্যাঁ, হুইটম্যান। না আমি আবার দিচ্ছি, এটা 3-4টা কোম্পানি, যে কোনো একটা বলতে পারে, একটা দুটো বলতে পারে। হ্যাঁ, পাইলট। পাইলট ভেরি গুড প্রচেতা। পাইলটের সাথে আরও 2-4টা। পাইলট জাপানি কোম্পানি ছিল। পাইলট, পার্কার, আর আমি আবার দিচ্ছি পাইলট, পার্কার ছাড়া। ঠিক আছে, পেন্টেল কাউন্ট করে? হ্যাঁ, পেন্টেল, পেন্টেল নামের একটা না পেন্টাল বলে কিছু নেই। আসলে কোম্পানির কথাই যদি বলি, সেটা হলো বিংশ শতাব্দীর শুরুর দিকে প্রায় একই সঙ্গে এরা দেখা দিল যে পাইলট জাপানি, বাকিরা আমেরিকান ছিল, শেফার্স, পার্কার, পেলিকান। এগুলো মানুষের, আমাদের দেশেও মানুষের মুখে মুখে সবাই, বিশেষ করে পাইলটটা বিভিন্ন রকম বেরিয়েছিল, যার জন্য প্রচেতাকে নাম্বার দিতে হবে আমাদের। আসলে তারও আগে লিওনার্দো দা ভিঞ্চি, যিনি আর্টিস্ট ছিলেন এবং ইঞ্জিনিয়ারও ছিলেন, ওনার যে স্কেচ বুকে উনি কিন্তু একটা ফাউন্টেন পেনের স্কেচ করে দিয়েছিলেন। কিন্তু ফাউন্টেন পেন আসেনি, কারণ লিক হতো, সহজে কালি ধারণ করা যেত না। তো প্রথমে যিনি এসেছিলেন তার নাম হচ্ছে ওয়াটারম্যান, লুইস ওয়াটারম্যান। উনি আসলে 1884 সনে প্রথম কালি দিয়ে, লিক ছাড়া, এটা ক্যাপিলারি ফিল ছিল, সরু ক্যাপিলারির মধ্যে কালি ঢুকিয়ে পেনের মধ্যে দিয়ে। তারপরে এই কোম্পানিগুলো যখন আসলো, পাইলট এবং শেফার্স, পেলিকান, পার্কার, এরা বিভিন্নভাবে সেটা করলো। যে একটা হচ্ছে লিভার ফিট, একটা হচ্ছে স্পট বাটন ফিট, এগুলো আমরা নিজেরাও দেখেছি বিভিন্নভাবে। এবং আরেকটা কুশল, শুধু যে কালি ভরা না, তার নিবগুলো গোল্ড নিব, ইরিডিয়াম নিব, এগুলো নিবের অনেক ভার ছিল, যে কীভাবে কন্ট্রোল উপায়ে নিবের মধ্যে কালিটা আসবে। তো এটা একটা দারুণ একটা ইতিহাস। সেই ইতিহাসটা কিছুটা ক্ষীণ হয়ে গেছে 60-এর দশকের পর থেকে। বল পেন এসে এটাকে এত সস্তা এবং কিন্তু তার মুন্সিয়ানাটা আমরা হারিয়ে ফেলেছি। প্রচেতা 5 নম্বরেই পাবে। পরের প্রশ্ন, কয়েকটা রসায়নে বড় আবিষ্কার হয়েছে, যারা আবিষ্কার করেছে তারা দাবি করে যারা একটা স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখে রসায়নে আবিষ্কার। প্রচেতা বলতে চাই। স্যার, এটার মধ্যে একটা হলো গিয়ে বেনজিন আবিষ্কার। তাই বিজ্ঞানী বেনজিন স্বপ্নে দেখেছিলেন, মানে তিনি বেনজিনের যে সংকেতটা, গাঠনিক সংকেত, তাই সেটা উনি প্রথমে উনি কোনোভাবে ফিগার আউট করতে পারছিলেন না, কারণ এটা বদ্ধচক্র ছিল। তাই উনি স্বপ্নে দেখেছেন যে 6টি সাপ একত্রে একটি চেন গঠন করেছে। তাই সেটাতে থেকেই উনি হলো গিয়ে বেনজিনের যে গাঠনিক সংকেত, সেটাকে উনি। চমৎকার বলেছে। ভদ্রলোকের নাম মনে আছে তোমার? স্যার, বিজ্ঞানী বেনজিন বলে ওনাকে, কিন্তু না, বেনজিন তো হলো, উনি বেনজিন না, বেনজিন হলো তার মলিকুলটা। এবং বেনজিনের স্ট্রাকচারটা মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে। কীরকম? স্যার, এই যে এরকম, স্যার, হেক্সাগোনাল, ষড়ভুজ, একটা ষড়ভুজ, এটা হলো বেনজিন। আর ওনার সায়েন্টিস্টের নাম? স্যার, সেটা মনে নেই। কেকুলে। চমৎকার বলেছে প্রচেতা। উনি দেখেছিলেন সাপ একটা লেজ আরেকজনে কামড়ায় ধরে, এই যে একটা স্বপ্নে দেখে সঙ্গে সঙ্গে উনি খাতায় এটা এঁকে ফেলেছেন যে বেনজিনের এটা। আরও একটা এরকম আছে, সেটা হলো যে এটা দাবি করা হয় বেন্ডালিভ, যে উনি ঠিক মেলাতে পারছিলেন না ওনার পিরিয়ডিক টেবল, তো স্বপ্নে দেখেছেন যে খাপে খাপে মিলে গেল, উঠেই উনি এগুলো করে ফেললেন। তবে বেনজিনের এটাই বেশি পপুলার গল্প, যে এটা।
এর জন্যে প্রচেতা 5 নম্বরে পাবে। আমরা আমাদের পরের পর্বে চলে যাচ্ছি। পরের পর্বটা ভবিষ্যতের পর্ব। ভবিষ্যতের একটা বিষয় দেব, যার উপরে আমরা যদি বাস্তবানুগভাবে ভবিষ্যৎবাণী করতে পারি আগামী 10 বছরের, এটা হচ্ছে 2026 থেকে 2036 গিয়ে আমরা জিনিসটাকে কীভাবে পাবো। এতে 10 নম্বর থাকবে প্রত্যেকটার জন্য। আমরা প্রথম যেটা ভবিষ্যৎ দেখতে চাইব সেটা হলো জনস্বাস্থ্য, পাবলিক হেলথ। জনস্বাস্থ্যের দিকে কি হতে পারে আনিকা? জনস্বাস্থ্যের জন্য হলো আমাদের হলো যেভাবে আমরা বলতে পারছি এখন হলো আমাদের যে এআই টেকনোলজিতে এসেছে, মানে এআই ভিত্তিক হবে জনস্বাস্থ্য। এআই হলো লাইক আমাদের মানে জনস্বাস্থ্যে হলো আমাদের যেমন ভ্যাকসিন দেওয়া লাগতে পারে, তো ওটার জন্য এআই হলো আমাদের মানে বিভিন্ন জনগণদেরকে বিভিন্ন তথ্য দিতে পারবে ভ্যাকসিন রিলেটেড। তারপর হলো আরও হলো জনস্বাস্থ্য হলো মানে জনগণদের যারা হলো ভ্যাকসিন নিবে তাদের যে তথ্যগুলো আছে সেটা হলো এআই হলো আর কি তা মানে সংরক্ষণ করতে পারবে। সো ওখানে হলো জনস্বাস্থ্য হলো তারপর দেখা যেতে পারে যে এআই হলো জনস্বাস্থ্যের যে মানে বিভিন্ন যে মানে রোগ টোগ আছে তাদের হলো মানে জনসচেতনতা ওটা দিতে পারবে। সো এআই ভিত্তিক হতে পারে আমাদের জনস্বাস্থ্য। এআই ভিত্তিক হবে, এআইটা একটা বড় রোল প্লে করবে। আমরা যদি এআই এর দিকটা বাদও দিই, আর কি ইনোভেশন জনস্বাস্থ্যের দিকে হতে পারবে সেটা যদি আমি আবার একটু ওপেন করে দিই, অনেকে অবশ্যই এটাতে নাম্বার পাবে। তার মূল জিনিসটা এআই, কারণ এআই এখনও জনস্বাস্থ্যে মূল ভূমিকা পালন করছে। আমরা মুশফিক। জি, প্রত্যেকটা রোগীর জন্য আমরা এখন দেখি পার্সোনাল নার্স বা এরকম কনসাল্টের দরকার হয়। ভবিষ্যতে আমরা দেখতে পারি প্রত্যেকটা রোগীর জন্য পার্সোনাল কনসাল্টে নার্স না রেখে এখানে রোবট থাকতে পারে, এখানে যে সাথে সাথে 24 ঘন্টা তাকে মনিটর করবে এবং কোনো সমস্যা হলে সাথে সাথে ইনফর্ম করবে এমার্জেন্সি। এটা চিকিৎসার দিকে চলে গেলে আমি পাবলিক হেলথের দিকে আর কি করা যায়? আমরা জানি যে এখন হচ্ছে জনস্বাস্থ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে মানে মানুষের যে পাবলিক হেলথ, মানুষের মধ্যে কী ধরনের মানে বিপুল পরিমাণ ডাটাবেজ এবং স্ট্যাটিস্টিক অ্যানালাইসিসের একটা বিষয়। তো এই ডাটা সংরক্ষণ করার যে বিষয়টা, এগুলো হচ্ছে সংরক্ষণ কি হচ্ছে না হচ্ছে, এই ডাটা সংরক্ষণের বিষয়টা, যে মানুষের মধ্যে এখন কোন ধরনের সমস্যা বেশি দেখা যায়, এই সংরক্ষণের বিষয়টা এখন কম্পিউটিংয়ের মাধ্যমে বেশি এফিশিয়েন্টলি স্টোর করা যায়। হ্যাঁ, মানে কাগজে কলমে না স্টোর করে কম্পিউটিংয়ের মাধ্যমে বেশি এফিশিয়েন্টলি স্টোর করা যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কোনো জায়গায় যদি মহামারী একেবারে শুরুর পর্যায়ে থাকে, সেটা হচ্ছে এআই ধরে ফেলতে পারবে। বাতাসে সে খুঁজে জার্মস বের করার চেষ্টা করবে। সে শুরুতেই হচ্ছে মানে এপিডেমিকের শুরুর পর্যায়ে হচ্ছে জানিয়ে দিবে যে এখানে এপিডেমিক হওয়ার সম্ভাবনা আছে, সবাই সাবধান হয়ে যাও। ঠিক আছে, আমরা এখানেই থামি। আমার মনে হয় আমরা অধিকাংশ নাম্বার প্রথম যে বলেছে তাকে আমরা দেব প্রায় 6 এবং সিনানকে 4 নম্বর দিতে পারি, কারণ বিশেষ করে প্রাদুর্ভাবটা ডিটেক্ট করা এটা অবশ্যই এআইয়ের ব্যাপার। কিন্তু আরও কতগুলো বিষয় আছে, যেমন একটা হচ্ছে জেনেটিক্সের থেকে এটা যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভিন্ন প্রভাব রাখা, যেটা আজকাল দেখা যাচ্ছে যে সবাইকে একভাবে, যেমন আমরা ইয়েতেও দেখেছি যে করোনার সময় দেখা গেছে ইউরোপে বা আমেরিকায় দক্ষিণ এশীয়রা বেশি এফেক্টেড হচ্ছে, বা এটার বিভিন্ন কারণে। এটা হয়তো আমাদের অভ্যাসের কারণে হতে পারে যে আমরা একসাথে বেশি মানুষ থাকি, এটা হতে পারে। আবার আমাদের হেরিডিটারি কোনো কারণে হচ্ছে কি না, এবং মনে করা হয় যে সেটারও একটা ব্যাপার আছে জনস্বাস্থ্যের, এবং তাদের জন্য ভিন্ন ধরনের ভ্যাকসিনের মধ্যেও হয়তো কিছু ডিফারেন্স করতে হতে পারে। কাজেই এখানে জেনেটিক্স একটা বড় রোল প্লে করবে আগামীতে জনস্বাস্থ্যে। তারপর পার্সোনালাইজেশনটা, যে ব্যক্তিগতভাবে ভালনারেবিলিটিটা, সেটাও জেনেটিক্স থেকে আসবে, আমাদের ডিএনএ স্ট্রাকচার থেকে। বায়োটেকনোলজি কতগুলো বিষয় আছে, বায়োটেকনোলজি যে আলাদা করতে পারে, গ্রুপসগুলোকে আলাদা করে ফেলতে পারে। তো ঠিক আছে, আমরা যেভাবে নাম্বারটা ঠিক দিলাম 6 আর 4। আমাদের দ্বিতীয় বিষয়টি, ভবিষ্যতের যে নগর হবে তাতে যাতায়াতটা, পার্সোনাল যাতায়াত, পাবলিক যাতায়াত, এই যাতায়াতটা কীভাবে হবে? প্রচেতা, আপনি যেরকম আগে বলেছেন যে সুপার কন্ডাক্টিভিটি, স্যার এটাও একটা বড় রোল প্লে করবে যে রেলের ক্ষেত্রে। তারপরে স্যার প্রত্যেকটা সিটি হলো গিয়ে একটা
নির্দিষ্ট লাইনের মধ্যে আনার চেষ্টা করবে। তারপরে যে স্যার এআই ভিত্তিক হবে সব কিছু, যেমন বিভিন্ন ট্রান্সপোর্টে যে যারা চালক থেকে শুরু করে তারপরে হেল্পার সব, যেমন ছোটো কাজের জন্য স্যার এআই বা রোবটকে দেওয়া হবে কাজটা। তারপরে আরেকটা যেটা করা হতে পারে যে আমাদের মানে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে আরও বেশি ফাস্ট আমরা কিভাবে মানে যেতে পারি, সেটার জন্য আরও নতুন যানবাহনের বা যেসব যানবাহন এক্সিস্ট করে তাদের ফিউয়েল রিপ্লেস করার ট্রাই করতে পারে। আরেকটা যেটা করতে পারে যে এথিক্যাল করার জন্য বা পরিবেশ বান্ধব ফিউয়েলের ব্যবস্থা করতে পারে। গুড, প্রচেতা অনেক কিছু বলে ফেলেছে। যদি কিছু বাকি থাকে আমি আরেকবার সুযোগ কাউকে দেব, যদি নতুন কথা বলতে হবে। মাহিম, নতুন কথা বলতে হবে। স্যার আমাদের অনেক বর্জ্যপণ্য থাকে শহর অঞ্চলগুলোতে, তো এগুলাকে আমরা আরও কীভাবে এফিশিয়েন্টলি আরও অন্যান্য এনার্জিতে কনভার্ট করতে পারি, এটা হয়তো আমাদের ভবিষ্যতের যে প্রযুক্তি সেটা হয়তো আরও উন্নত হবে এবং এর কারণে আমরা অনেক দূষণ সেটাকে আমরা এড়াতে পারবো। আমরা দূষণের বিষয় না, আমরা যাতায়াতের বিষয় বলছিলাম। তুমি এনার্জির দিকটাতে আনছো, সেটা খুব মেজর ব্যাপার না, কারণ ইলেকট্রিসিটি থেকে আসবে এগুলো। আর ঠিক আছে, আমরা আবার দিই, যেহেতু মাহিম খুব নতুন কিছু বলেনি। শোনান। আগামী দিনে আমার মনে হয় এয়ার ট্রাভেলটা আরও এফিশিয়েন্ট করার চেষ্টা করা হবে। এখন আমরা জানি যে এয়ার ট্রাভেলের জন্য আমাকে এয়ারপোর্টে যাইতে হয়, এয়ারলাইন্সে যাইতে হয়, বিশাল ব্যাপার স্যাপার আছে। কিন্তু আমি পার্সোনাল আমার যে মানে আমার একটা পার্সোনাল এয়ারক্রাফট, সেটাকে এখন খুব ধনী ব্যক্তি ছাড়া হচ্ছে আমরা সিটির মধ্যে ট্রান্সপোর্টের কথা বলছি। জি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যদি এয়ারে যাই তাহলে ট্রাফিকের ব্যাপারটা থাকছে না, খুব ফাস্ট এটা সম্ভব করা করে। এবং আগামী দিনে হচ্ছে ড্রাইভারলেস কারও হচ্ছে একেবারে কমন হয়ে যাবে, সবখানে হয়ে যাবে। এখনও তো কিছু স্পেসিফিক জায়গায় ড্রাইভারলেস কারের ব্যাপার সেবার আছে। ট্রাফিকের মানে ট্রাফিক যে পুলিশেরা যে দায়িত্ব করে, এইখানে ম্যান পাওয়ারের বদলে এআই চলে আসবে। ঠিক আছে, আমার মনে হয় সিনান একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা বলেছে যে সিটিতে এয়ার ট্রাফিক হবে। এটা অলরেডি এসে গেছে, যেটা হলো ভার্টিক্যাল টেক অফ, ভার্টিক্যাল ল্যান্ডিং। সিটির মধ্যে ছোট ভার্টিক্যাল টেক অফ, ভার্টিক্যাল ল্যান্ডিং হবে। এটার সমস্যা হলো এয়ার ট্রাফিক কন্ট্রোল। এয়ার ট্রাফিক কন্ট্রোলটা একেবারে এআই দিয়ে সাংঘাতিকভাবে ইনোভেট করতে হবে, কারণ রাস্তায় সবাই যদি উঠতে আরম্ভ করে তখন ধাক্কাধাক্কি হওয়ার সম্ভাবনা আছে। সেটা যদি আমরা ঠিক করে ফেলতে পারি, তখন গাড়িকে শুধু রাস্তা দিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই, গাড়ি আকাশ দিয়েও চলাফেরা করবে আমাদের। এটা একটা দিক। আমরা এই কারণে আমাদের নাম্বারটা 5-5 করে দিতে হবে। প্রচেতাকে 5, সিনানকে 5, কারণ সিনান একটা সম্পূর্ণ আলাদা বিষয়, এয়ার ট্রাফিকের ব্যাপারটা এনেছে। আর একটা জিনিস হলো একদম পার্সোনাল ট্রাফিকটা বাড়াতে হবে, যেটা ওদের দুজনের কেউ বলেনি। যে পার্সোনাল ট্রাফিক মানে হাঁটাটাকে কি করে সুগম করা যায়, কিচ্ছু ব্যবহার না করে। শহরগুলো এখন কিন্তু যেহেতু ড্রাইভারলেস গাড়ি চলবে, ছিমছাম হয়ে যাবে। ড্রাইভারলেস গাড়ি পার্কিংয়ের প্রবলেম নাই, শেয়ার্ড গাড়ি হবে, কাজেই ছিমছাম। এখানে হাঁটার অনেক সুযোগ হয়ে যাবে, হাঁটা এবং বাইকের অনেক উন্নয়ন হবে। তাতে হয়তো ই বাইকটাও এসে যেতে পারে, ইলেকট্রিক্যালি যেটা স্কুটার জাতীয় এই বাইকটা, সেটা একটা হবে। আর একটা হচ্ছে উপরের দিকে ড্রোন। অলরেডি ড্রোনের ডেলিভারি সিস্টেম হয়ে গেছে, চিঠি দেওয়া, খাবার সাপ্লাই করা, এগুলো কিন্তু ড্রোন করছে। সেখানেও কিন্তু কন্ট্রোলটাই হলো, ট্রাফিক কন্ট্রোলটাই হলো বড় প্রবলেম। এগুলো টেকনোলজি ইজ অ্যাভেলেবল। তো চমৎকার, আমরা 5-5 করে নম্বরটা ভাগ করে দেবো। এবং আমাদের সর্বশেষ যেটা অনুষ্ঠানের, সেটা হলো ছড়া, আজকের লিমেরিক। 5 লাইনের সেই বিখ্যাত লিমেরিকের আকারে বিজ্ঞানের একটা জিনিসকে উপস্থাপন করব এবং ছড়ার সঙ্গে মিলিয়ে জিনিসটাকে যে ব্যাখ্যা করতে পারবে। এখানেও আমাদের 10 নম্বর করে থাকবে প্রত্যেকটা লিমেরিকে। খুব মনোযোগ দিয়ে লিমেরিকটা শুনতে হবে এবং বলতে হবে। অতি শীতল হয়ে হঠাৎ বিদ্যুৎ বাধা শূন্য, এক অদ্ভুত ঘটনা যা খুবই অগ্রগণ্য। ইলেকট্রন জোড়া জোড়া, তালে তালে যেন ঘোড়া, কারেন্ট বহিয়া যায় একটানা নির্বিঘ্ন। মুয়াজ, এখানে মূলত বলা হয়েছে সুপার কন্ডাক্টরের কথা। স্যার আবার বলা যাবে ফার্স্ট 2 লাইন? নিশ্চয়ই। অতি শীতল হয়ে হঠাৎ বিদ্যুৎ বাধা শূন্য, যখন কোনো সুপার কন্ডাক্টরকে একেবারে অ্যাবসলিউট জিরোর কাছাকাছি নিয়ে যাওয়া হয়, তখন সেটার রেজিস্ট্যান্স একেবারে কমে যায়, জিরো হয়ে যায়, জিরো কাছাকাছি হয়ে যায়। এক অদ্ভুত ঘটনা যা খুবই অগ্রগণ্য। জি, এটা আসলে খুবই অগ্রগণ্য, কারণ এটা হচ্ছে খুবই ইনোভেটিভ একটা ঘটনা। এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি, যেমন ম্যাগলেভ,
কোয়ান্টাম কম্পিউটিং ইত্যাদি আমরা অ্যাভেলেবল করতে পারবো। পারবো। ইলেকট্রন জোড়া জোড়া তালে তালে যেন ঘোড়া। এখানে হচ্ছে সুপার কন্ডাক্টিভিটিতে ইলেকট্রনগুলো আমরা তো জানি নর্মাল ইলেকট্রন একটা একটা করে যায়, এখানে ইলেকট্রনগুলো পেয়ার পেয়ার হিসাবে যায়, কুপার পেয়ার। কুপার পেয়ার কুপার কুপার পেয়ার পেয়ার হিসাবে যায়। এবং পেয়ার পেয়ার যখন যায় সেটা বাধাহীন হয়ে যায়, জি। যেমন কোয়ান্টাম মেকানিক্যালি এটা কেউ তাকে আটকাতে পারে না, সে বাধাহীন। ইন্ট্যাঙ্গল থাকে দুইটা হ্যাঁ। একসাথে। সেই ফলে এটাই সুপার কন্ডাক্টিভ যে থিওরি আছে, সেই থিওরির মূল কথা হলো এই বার্ডিন কুপার শিফারের যে থিওরি, তাতে দেখা যাচ্ছে যে ইলেকট্রন কিন্তু নেগেটিভ কিন্তু জোড়া লাগতে পারে না, কিন্তু এই ক্ষেত্রে পারে। কারণ আরেকটা মানে যে সালিশ করে দেয় সে হলো ম্যাট্রিক্স, যে পজিটিভ, সেই পজিটিভের মাধ্যমে ওই নেগেটিভ পেয়ার ফর্ম করে। সেই পেয়ার এই কথাটাই বলছে, ইলেকট্রন জোড়া জোড়া তালে তালে যেন ঘোড়া, মানে ঘোড়াকে যেরকম বাধা দেওয়া যায় না তাকেও বাধা দেওয়া যায় না, কারেন্ট বহিয়া যায় একটানা নির্বিঘ্ন। আমরা এটার জন্য মহাজকে 10 নম্বরেই দেব। আমরা পরের লিমেরিকে চলে যাই। পরের লিমেরিকটা হলো, গ্যালাক্সি অতি দ্রুত ঘুরছে, ভেঙে তো পড়ছে না তবু মুড়ছে, যেটুকু ভর আছে না ধরে রাখতে তো পারে না, তাহলে এখানে কি কালো ভর ধুমছে? স্যার এখানে ডার্ক ম্যাটারের কথা বলা হয়েছে মূলত, স্যার আরেকবার একবার বলা যাবে? নিশ্চয়ই। গ্যালাক্সি অতি দ্রুত ঘুরছে, ভেঙে তো পড়ছে না তবু মুড়ছে। স্যার এখানে আমরা জানি গ্যালাক্সি খুবই দ্রুত ঘুরছে, যেমন অ্যারাউন্ড থাউজেন্ডস অফ কিলোমিটার পার সেকেন্ডে, কিন্তু এত দ্রুত ঘোরার ফলে গ্যালাক্সি ছুটে যাওয়ার কথা, কিন্তু ওরা ছুটে যাচ্ছে না। কিন্তু গ্যালাক্সির যে গ্র্যাভিটেশনাল পুল আছে, লাইক একেবারে সেন্টারে যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আছে, সেটার গ্র্যাভিটেশনাল পুল এটা ধরে রাখার কথা না। এই যে কথাটা, যেটুকু ভর আছে না ধরে রাখতে তো পারে না, ধরে রাখতে পারে না। সো এটা থিওরাইজ করার জন্য আমরা এমন একটা থিওরি আবিষ্কার করেছি যেখানে ডার্ক ম্যাটার আছে, যে আমরা দেখতে পারি না, তাই এটার নাম ডার্ক, এবং এই ম্যাটারের গ্র্যাভিটেশনের কারণে পুরো গ্যালাক্সি একসাথে লেগে আছে। তাহলে এখানে কি কালো ভর ধুমছে? জি। এখানে ডার্ক ম্যাটার আছে। আজ পুরা 10 নম্বর। চমৎকার বলেছে, চমৎকার ব্যাখ্যা। আমাদের অনুষ্ঠান এখানে শেষ হয়ে গেল। আমরা স্কোর বোর্ডে লক্ষ্য করি কয়েকজন ভালো নম্বর পেয়েছে, মহাজ যথেষ্ট ভালো করেছে। যারা আজকে অপেক্ষাকৃত ভালো করলো তাদেরকে আগামী অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানানো হবে, সে সঙ্গে নতুন প্রতিযোগী যোগ দেবে। যারা অনুষ্ঠানটি দেখলেন তাদেরকে ধন্যবাদ এবং আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ।